শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। প্রত্যেক শুক্রবার আপনাদের সঙ্গে একটা অন্য ধরনের আলোচনা নিয়ে অংশগ্রহণ করছি এবং অবশ্যই সেই আলোচনায় আপনারা তো রয়েছেনই, কারণ আপনাদের ছাড়া কোনো আলোচনা একেবারেই সম্ভব নয়। তবে আজ যে আলোচনায় আমরা সামিল হয়েছি সকলে, সেই ক্যাপশনটা নিশ্চয়ই অনেকেই পড়েছেন, রেকলেস ড্রাইভিং। হ্যাঁ, আমরা অনেক সময় পথ চলতে গিয়ে একটু হলেও থমকে যাই, হঠাৎ করে দেখি কানের সামনে দিয়ে কি একটা হাওয়া চলে গেল, আর সেই হাওয়াতে একটু তাকিয়ে দেখতেই বোঝা যায় যে কত দ্রুত গতিতে কোনো একটি যান সেখান দিয়ে বেরিয়ে গেল। আমাদের বুকের ভেতরটাও কিন্তু সেই সময় একটু হলেও কেঁপে ওঠে এবং আমরা বলে উঠি, আহারে এত জোরে চালাচ্ছে, কোথাও গিয়ে না অ্যাক্সিডেন্ট করে বা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, একটু হলেও সকলের মনেই কিন্তু এমন কথা উঠে আসে বারংবার। তবে প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে অবশ্যই উদ্যোগ তো রয়েছেই, কারণ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাদের অভিযানগুলো চালাচ্ছে, আর যার কারণে কোথাও না কোথাও একটু হলেও হয়তো একটা ভয় কাজ করছে সকলের মনে। কিন্তু তবুও এইভাবে বেপরোয়া গতিতে যানবাহন, সেটা দু চাকার বাহন হোক কিংবা চার চাকা, এই বিষয়টি কিন্তু এখনো কমছে না। শুধুমাত্র শহর নয়, বিভিন্ন স্থানেই কিন্তু একই পরিস্থিতি। আর যদি বলি একটু অলিগলির দিকেও যদি আমরা তাকাই, সেখানে হয়তো নজর পড়ে না পুলিশ প্রশাসনের, কিন্তু সেখানে এই বিষয়টি আরও বেশি করে দেখা যায়। হয়তো পাড়ার মধ্যে একটি নার্সিংহোম রয়েছে বা ছোট একটি জায়গা রয়েছে, বা হয়তো সেখানে কোনো হার্টের পেশেন্ট রয়েছে, সেখানেও ঠিক অদম্য গতিতে এভাবেই এগিয়ে চলে কোনো যানবাহন। তো আজ আমাদের আলোচনার বিষয় একেবারেই সেটাই, কেন হচ্ছে এমন, আর কি কারণ এর পেছনে রয়েছে, কিংবা এটা আমরা কিভাবে আটকাতে পারি। তো এই সমস্ত আলোচনায় আজ যারা যারা অংশগ্রহণ করছে আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওতে রয়েছে, তাদের সঙ্গে একবার পরিচয়টা আমরা সেরে ফেলি। আমার একেবারে আমি বাদিক থেকে শুরু করছি। আমার বাদিকে রয়েছেন রতন দাস, উনি গবেষক। আমার বাদিকে উনি রয়েছেন, উনি সৌমেন সিংহ রায়, উনি একজন শিক্ষক। আমার ডান হাতে এই মুহূর্তে রয়েছেন অনন্যা ভট্টাচার্য চ্যাটার্জি, তিনিও একজন শিক্ষক, অবশ্যই শিক্ষকতার সঙ্গে যুক্ত। রয়েছেন আমার একেবারে ডান হাতে শ্রাবন্তী মজুমদার রয়েছেন, উনি কিন্তু সমাজবিদ। এবং আমার একেবারে ডান দিকের কর্নারে যিনি বসে রয়েছেন সেবন্তী ঘোষ, উনিও শিক্ষকতার সঙ্গে যুক্ত। আজ আমরা এতগুলো গুণীজনকে আমাদের সঙ্গে পেয়েছি, তার জন্য আমরা সত্যি ধন্য। তবে আজ যে আলোচনায় রয়েছি, সেই আলোচনায় আমি চাইবো আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তারাও যুক্ত হন, তাদেরও যদি কিছু মতামত থাকে অবশ্যই আমাদের সঙ্গে তারা শেয়ার করে নিন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি, আমার একেবারে ডান হাতের কর্নারে রয়েছেন সেবন্তীদি, তার কাছেই। তো সেবন্তীদি, আমি প্রথম প্রশ্নই এটাই রাখবো যে আমরা যখনই যে ক্ষেত্রেই আমরা এরকম রাস্তার মধ্যে আমরা যাচ্ছি এবং আমরা চলাচলের ক্ষেত্রে আমরা এরকম ধরনের বিষয়গুলোর সামনে সম্মুখীন হচ্ছি, প্রশাসন নজরদারি চালাচ্ছে, কিন্তু আজও কিন্তু এটা আমাদের বন্ধ হচ্ছে না। কি মনে হয় এটার কি কারণ থাকতে পারে? এর তো অনেকগুলো কারণ আছে, এক একজন এক এক রকমভাবে বলবেন। যে আমরা যখন দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা মোটর বাইক, নানা রকমের নতুন নতুন কোম্পানি, নতুন রকম মানে প্রচন্ড দ্রুত গতিতে চলা বাইক, এই বাইকটার সাথে আমরা বেশি কিন্তু আসলে এই রাশ ড্রাইভিং এর সঙ্গে আমরা মানে একসঙ্গে যুক্ত করে দেখি। আমি যে এলাকায় থাকি বাঘা যতীন পার্ক, সেখানে কিন্তু এটা সাংঘাতিক রকম। একটু সন্ধ্যের পর 8টা, 8:30, 9টা বাজলেই একটা প্রতিযোগিতা চলতে থাকে। এবার রাস্তায় রাস্তায় কি করা যায়, যা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, সেটা একটা ছবি তুলে রাখার ব্যবস্থা হচ্ছে, নিশ্চয়ই কেউ দেখছেন কোথাও না কোথাও। আর যে ব্রেথ অ্যানালাইজারের কথা, সেটার সঙ্গে তো যুক্ত আছে আর একটা অ্যালকোহলের ঘটনা। অ্যালকোহল ছাড়াও কিন্তু এগুলো চলছে, এবং খুব অল্প বয়সী ছেলেমেয়েরা, কিন্তু মেয়েরাও বলবো আমি এখন, অল্প বয়সী ছেলেমেয়েরা চালাচ্ছে। এদের কাছে জীবনের দ্রুত গতি এবং আরও কত দ্রুত চলে যাওয়া যায়, এটাই একমাত্র জিনিস। এবং এর কারণ কিন্তু আমার মনে হয় একটা শিক্ষার কোথাও অভাব আছে। আমরা এখানে প্রত্যেকেই মোটামুটি শিক্ষকতার সঙ্গে যুক্ত মানুষরাই রয়েছি। আমি বলবো এটা পরিবার এবং শিক্ষক দুপক্ষ থেকেই শেখানোর দরকার। এই দ্রুত গতির পিছনে যে অনিবার্য মৃত্যুর আহ্বান, সেটা কিন্তু ঠেকাবার জন্য পথ আছে। কারণ আমরা দেখছি এই রংটংয়ের দিকে একটা প্রতিযোগিতা চলে, সেই প্রতিযোগিতা এমনও হতে পারে তারা ভবিষ্যতে খুব বড় বড় প্রতিযোগিতায় যাবে, কিন্তু তার জন্য তার হেলমেট দরকার, তার জন্য সেরকম উপযুক্ত একটা
অবস্থা দরকার, যে রাস্তায় যে রাস্তাটা ঘেরা রয়েছে এরকম জায়গা দরকার, এমন নয় যে আমরা চালাতে বারণ করছি, কিন্তু হঠাৎ করে গায়ের উপর এসে পড়ছে, হঠাৎ করে তারাই বিপদের মুখে পড়ছে। আমরা অনেক ছাত্রছাত্রীকে এইভাবে মারা যেতে দেখেছি। এই সচেতনতা শুধু সরকারের পক্ষ থেকে করলে কখনোই হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন, শ্রাবন্তী আমি আপনার কাছে যাব, আপনি যেটা বলতে চাচ্ছেন যে সচেতনতা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। শ্রাবন্তী আমি আপনার কাছে এটা বলবো যে যেটা উনি বললেন যে কোথাও না কোথাও একটা শিক্ষার অভাব আমাদের মধ্যে রয়েছে বা পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, কিন্তু যদি আমরা বলি যে আমরা কোনো বাবা মাই নিশ্চয়ই এটা বলবো না আমাদের সন্তানকে যে ভাই তুমি স্কুটি হোক বাইক হোক যেটাই চালাচ্ছ না কেন সেটা নিয়ে তুমি এভাবে অপ্রতিরোধ গতিতে তুমি এগিয়ে চলো, এমন নিশ্চয়ই সে বলবে না। তবে এক্ষেত্রে কি বলবেন আপনি? দেখুন, প্রথমত আমি সমাজবিজ্ঞানের ক্ষেত্র থেকে বলছি, একটা শিশুর যে বিকাশটা ঘটে না, সেটাকে আমরা সোশিওলজিক্যাল টার্মে সোশ্যালাইজেশন বলি। সেখানে বাবা মায়ের ভূমিকাটা সবার আগে। আমরা বলতেই বলি যে মায়ের কাছে আগে বর্ণ পরিচয়টা শিখে নাও, তারপরে তুমি স্কুলে যাবে। তো সেই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে এইটুকু বলতে পারি, বর্তমান জেনারেশনের যে গ্যাপিংটা চলছে, তারা তাদের বাবা মাদেরকে শত্রু মনে করছে কোথাও না কোথাও। আজকে বাবা যদি বলছে, আজকে আমার পার্সোনাল ফ্যামিলিতে হয় এটা, বেরোচ্ছে ভাই বা দাদা বেরোচ্ছে, মামা বা মেসো বলছেন যে হেলমেটটা নিয়ে যা, আর সে কোথাও ডিস্টার্ব ফিল করছে, কি চুলের স্টাইলটা নষ্ট হয়ে যাবে, তার স্পাইকটা নষ্ট হয়ে যাবে, তার জেলটা খারাপ হয়ে যাবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় ফ্যামিলির ক্ষেত্রে যেটা উচিত, একটু ফ্রেন্ডলি মেশা বাবা মাদের। কারণ আগেকার দিনে যেটা হতো সেটা হচ্ছে বাবার ছেলের এজ গ্যাপিংটা একটু কম হতো। এখন আমরা ইয়াং জেনারেশন অনেক লেট ম্যারেজ হচ্ছে, অনেক লেট বেবি হচ্ছে। তো সে যখন বড় হচ্ছে জেনারেলি এজ গ্যাপিংটা অনেক অনেক বেশি থাকছে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের না মানে মেন্টালিটিটা ম্যাচ করে না। এটা হয় একটা ক্ষেত্রতে গিয়ে আমরা দেখতে পাই যে আমি যে অ্যাসপেক্টসে বলছি আমার মা সেটা নিতেই পারছেন না, কারণ উনি ওটা ভাবতেই পারেন না। আমাদের সময় তো কলেজে এরকম ছিল না বা ইউনিভার্সিটিতে ছিল না। তো সেই জায়গাটায় বাবাকে বা মাকে আমি একটাই অনুরোধ করব, আপনারা আগে তার জায়গাটায় বসুন, বসে ভাবুন যে ঠিক আছে তুই জেল দিয়েছিস চুলে, ঠিক আছে আমি এইটুকু বলছি তুই এইভাবে কর, তার সাবঅর্ডিনেট নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা আছে। তো সেই জায়গাটাকে চাইল্ড সাইকোলজিটাকে বুঝে কথা বলতে হবে। আমি যদি এখন ধমক দিয়ে আমার বাচ্চাটাকে বলি তুমি যাবে না, ও ডেফিনেটলি যাবে। তো সেই জায়গাটায় আমি বলবো পরিবারের ক্ষেত্রে বেশ যেটা বড় ভূমিকা, ফ্রেন্ড হন, বন্ধু হও আগে। বাবা যদি ছেলের বন্ধু হয়, প্রয়োজনে একসাথে বসে যদি দুজন ডিনার করতে করতে গল্প করতে করতে কথাটা বলে, সেটা মাচ বেটার। যখন বেরোচ্ছে তখন যদি ছেলেটাকে বলি, ও খেপে যাবে, কারণ ও ফুললি রেডি টু গো। এবার সেখানে আমি বলছি আমার সানগ্লাসটা মানাচ্ছে না, খুলে তোর পাওয়ারের চশমাটা পর, ও ডেফিনেটলি খেপে যাবে। কিন্তু তার সাবঅর্ডিনেট যদি আমি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি, সেক্ষেত্রে হয়। এক্ষেত্রে আমাদের শিক্ষকরা কিন্তু এখনকার দিনে খুব ভালো ভূমিকা পালন করছেন। সেক্ষেত্রে আমি যতটুকু দেখেছি আমাদের টিচাররাও প্রচণ্ড অ্যাডভান্সলি কথা বলে। আমরা এরকম অনেক ক্ষেত্র হয়েছে, মাকে বলতে পারিনি বাট ম্যামকে বলেছি বা স্যারকে ফোন করেছি যে স্যার প্লিজ একটু বলবেন। কারণ ওনারা কি হচ্ছে, ওনারা ডে আফটার ডে প্রচুর ছেলে মেয়ে ঘাটছে এবং ওনারা বুঝতে পারছে চাইল্ড সাইকোলজিটা। আর পোস্ট কোভিডে যখন এই চাইল্ড সাইকোলজির জন্য কাউন্সেলিংয়ের কথাগুলো চলছিল, তখন টিচাররা যে ভূমিকাটা পালন করেছে, ইটস ভেরি মাচ পজিটিভ ফর আওয়ার সোসাইটি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আগে পরিবারের ক্ষেত্র থেকে শুরু হলে আগে বন্ধু হন। একদম সহমত। অবশ্যই রতনদা কি বলবেন এ ব্যাপারে? উনি যেটা বললেন সেটা তো একটা দিক আছে। আপনি বললেন যে বাবা মা তো এইভাবে চায় না যে এইভাবে একটা জীবন নষ্ট হয়ে যাক, সেটা কেউই চায় না। কিন্তু তারপরেও কোথাও একটা মানে বাবা মাদেরও একটা সচেতনতার অভাব রয়েছে বলে আমার মনে হয়। কোন জায়গাটায় যে 18 বছর হওয়ার আগে কিন্তু অনেক ছেলেদের মেয়েদের হাতে বাইক উঠে যাচ্ছে। তো এই যে একটা ঝুঁকির জায়গা রয়েছে, এটা হয়তো সেই সময়ে বাবা মারা ভাবছেই না, বা হয়তো ছেলে মেয়েকে বোঝাতে পারছে না বলে তো দিয়ে দিচ্ছে মানে তাদের বায়নার কাছে অতজন হয়ে। হ্যাঁ, সেটাই বন্ধু হয় মানে তুমি সব করবে, কিন্তু তুমি সবটাই আমাকে বলে, এবং সেটা অ্যাটলিস্ট মিনিমাম একটা মার্জিন রেখে করবে।
তো আমি একদম যেটা রতনবাবু বললেন এক্ষুনি একেবারে ঠিক কথা বললেন যে কোথাও না কোথাও এই প্রশ্নটা আমি হয়তো আরেকটু পরে হলে করতাম, যে আমরা লক্ষ্য করি যে যাদের 18 বছর হয়নি সেই সমস্ত ছেলেমেয়েরাও কিন্তু এখন গাড়ি চালাচ্ছে, সেটা 2 চাকার হোক কিংবা 4 চাকার যেটাই হোক না কেন চালাচ্ছে। তো সেটাও কি কোথাও না কোথাও একটা কারণ এই মুহূর্তে তৈরি করছে এইভাবে মানে এই গতিতে গাড়ি চালানো? কি মনে করছেন সৌমেন বাবু আপনি? প্রথমে ধন্যবাদ দিচ্ছি আমি খবর সময় লাইভকে এরকম একটা খুব মানে কি বলবো খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে অনুষ্ঠান করার জন্য। আলোচনা হলো, সেবন্তীদি বললেন, উনি বললেন। আমি মোটামুটি 3টে জিনিসকে বলতে পারি, রেকলেস ড্রাইভিং, র্যাশ ড্রাইভিং, নেগলেক্ট ড্রাইভিং যেটাই বলুন, 3টে জায়গা আছে যেটা কারণ আবার সেটাই তার ঠিক করার উপায় হতে পারে। রেকলেস ড্রাইভিং একটা মানসিকতার প্রতিফলন। রেকলেস ড্রাইভিং নট কনফাইন্ড টু বাইক অনলি, অন্য সমস্ত যানবাহনের জন্য হতে পারে। রেকলেস ড্রাইভিং এর মানসিকতা তৈরি হয় পরিবার থেকে, রেকলেস ড্রাইভিং এর মানসিকতা তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, রেকলেস ড্রাইভিং এর মানসিকতা তৈরি হয় প্রশাসনের অপদার্থতায়। এই 3টে রেকলেস ড্রাইভিং এর কারণ, আবার এই 3টেই রেকলেস ড্রাইভিংকে বন্ধ করতে পারে। পারিবারিক শিক্ষা, পারিপার্শ্বিক শিক্ষা সেটা যেমন দরকার। আগে দেখতাম প্রতিটি স্কুলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গিয়ে ছাত্রদের কাছে একটা কি বলবো অ্যাওয়ারনেস প্রোগ্রাম টাইপের হতো। এখনো কোনো কোনো জায়গা হয়, আমি ভক্তিনগর ট্রাফিক গার্ডে দেখেছি, আমি যে স্কুলে আছি সেখানে গিয়ে করেছে, স্টুডেন্টরা খুব আগ্রহী শোনে ওরা। কিন্তু যেটা প্রবলেম হয়ে যায়, এত কম সময় বা কম সংখ্যকবার এই প্রোগ্রামগুলো হয়, একবারের পর পরের বারের গ্যাপে ছাত্ররা ভুলেই যায়। আবার আরেকটা কথা মনে রাখবেন, সবাই বলছিলেন পরিবার বন্ধু হতে হবে, সব কিছু হতে হবে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ভুলই, কোনো অন্যায় মানুষের গুডউইল দিয়ে শেষ করা যায়নি। প্রশাসনকে তার ভূমিকা পালন করতে হয়েছে। কিন্তু যদি বলা যায় প্রশাসন তো নানান রকম ভাবে অভিযান করছে এবং সেই 2016 সালে মমতা ব্যানার্জির যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, যে পদক্ষেপ, যে সেভ ড্রাইভ সেভ লাইফ, সেটা যেভাবে ইটিং মেথডে উনি চেষ্টা করেছেন, একটা জায়গায় গিয়ে উনি যে জায়গাটা থেকে আমরা দেখুন মুখে মুখে বলার থেকে বড় কথা সেটাকে অ্যাড করা, সেটাকে নিয়ে কথা বলা। ইভেন ট্রাফিক, এরকমও আমি দেখেছি ট্রাফিক আইন ভেঙেছে সেদিন, আমার চোখের সামনে এটা হয়েছে। সেই পুলিশ ভদ্রলোক একটা বাচ্চাকে গোলাপ দিয়ে বুঝিয়েছে যে তুমি এটা করবে না, তুমি এটা করবে না। তো এই জায়গাটাতে প্রশাসন কিন্তু, হ্যাঁ প্রশাসন দেখুন কোথাও না কোথাও তো হিউজ সোসাইটিটাকে তো আমি একত্রিত করে করতে পারবো না, বাট প্রশাসনের ক্ষেত্রটা আমি যতটুকু নিজের চোখে দেখে পার্সোনাল লাইফে বলছি, আমি শিলিগুড়িরই মেয়ে, আমি প্রচণ্ডভাবে ঘুরে বেড়াই বাইরে, আমাকে যেতে হয় কাজে, ভ্যারাইটিস কাজে। তো সেখানে আমি যতটুকু দেখেছি প্রশাসন কিন্তু দে উইল ট্রাই টু দেয়ার বেস্ট। এবার হ্যাঁ কোথাও অবশ্যই ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে অপদার্থতা বলে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও একটু বোধহয় গন্ডগোল হয়ে গেল। আপনার পারসেপশন আপনার মতো হবে। আমার মনে হয় সেফ ড্রাইভ সেভ লাইফের পেছনে সরকার প্রায় ইতিমধ্যে কয়েকশো কোটি টাকা খরচ করেছেন। একজন নাগরিক হিসাবে আমি চাইবো তার রিটার্ন কী হলো। আপনি অপদার্থতা বলবেন না, আপনি বলবেন চেষ্টা করছে, আমিও বলছি চেষ্টা করছে। চেষ্টা যদি ঠিক পথে হতো তাহলে আজকের প্রোগ্রাম করতে হতো না, প্রতি মুহূর্তে আমাকে ভয়ে থাকতে হতো না, আপনাকে ভয়ে থাকতে হতো না। কোথাও না কোথায় 3টে জায়গা আপনি বুঝে দেখুন, শুধু প্রশাসনকে আমি বলছি না, আমি 3টে জায়গাকে নিয়েছি। আমি নিয়েছি পরিবার, পরিবারের শিক্ষা, পারিপার্শ্বিক সমাজের শিক্ষা। আমি নিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের বড় ভূমিকা যেটা আছে সেটা, এবং তার সঙ্গে কিউমুলেটিভলি আমি বলতে চেয়েছি প্রশাসন অনেকগুলো জায়গা ভাবছে। শিলিগুড়িতে আপনি দেখুন মাঝখানে প্রশাসন এই র্যাশ ড্রাইভিং বলুন, ট্রাফিক কন্ট্রোলে অনেকগুলো পদক্ষেপও করেছে। হিলকার্ট রোডে গ্রিন চ্যানেল খুলেছে। আপনি যদি এখান থেকে দেখেন, আপনার চেকপোস্ট থেকে শুরু করে আপনার ভেনাস মোড় পর্যন্ত কম করে 15টা ট্রাফিক গার্ড হয়েছে। চেষ্টা করছে তো, কিন্তু তারপরেও সমস্যাটা শেষ জায়গায় রয়ে যাচ্ছে। মানে কোনো একটা জায়গায় আমাদের রিথিঙ্কিংয়ের দরকার আছে। সে রিথিঙ্কিং এমন হতে পারে যে প্রশাসন যেভাবে করছে সেটার সঙ্গে বৃহত্তর জনসমাজের সম্পর্ক হচ্ছে না। প্রশাসন যেভাবে চেষ্টা করছে স্কুলে কলেজে গিয়ে প্রচার করা, সেটাকে আরও নিবিড় করতে হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে আমরা যেটাকে বলি মানে সিভিল সোসাইটি,
সিভিল সোসাইটি কি এটাকে সমস্যা বলে ভাবছে? একদম তাই, একদম ভীষণ ভালো একটা প্রশ্ন। কোন রাজনৈতিক দলের ইস্যুতে কি এটা আছে, ম্যান্ডেটে কি এটা আছে? নাগরিক সমাজ আর রাজনৈতিক দল তো একই না, দুটো আলাদা। আমি বলছি বৃহত্তর সমাজের অংশ হিসেবে তারা কি ভাবছে সেটাও যদি অন্যরা বলেন প্লিজ। আমি সব বক্তা বলেছে, অনন্যার কাছে আমি একটুখানি যাব যে অনন্যা কিভাবে দেখছেন এই বিষয়টিকে। এতগুলো বক্তা যে কথাগুলো বললেন, যে বিষয়টা উঠে আসলো, সেটাতে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? সেভ ড্রাইভ সেভ লাইফের ব্যাপারটা যেটা আসছে, সেখানে একটা সবথেকে বড় ইস্যু হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ব্যাপারটা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে যে টেস্ট করা হচ্ছে, সেক্ষেত্রে এক দুজনকে ধরা হচ্ছে, পাশ দিয়ে আরেকজন বেরিয়ে যাচ্ছে। এটা হতে পারে যে বেরিয়ে গেছে সেই হয়তো ড্রিঙ্ক করেছিল। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে ওরা স্পিডটা কন্ট্রোল করতে পারছে না, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে। আর এভাবেই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, যে চালাচ্ছে তারও হচ্ছে, আর পারিপার্শ্বিক আরও 10টা লোককে নিয়ে সে অ্যাক্সিডেন্টটা করছে। আর সব থেকে আমার খারাপ লাগার বিষয় এটাই, মানে এই বিষয়টা তো পুরোটাই খারাপ লাগার বিষয়, কিন্তু বিশেষভাবে আমি বলবো এই বাসে যেই বাচ্চাগুলো যাতায়াত করে স্কুলে, আমরা সবসময় এই খবরগুলো পাই যে যারা এইভাবে রেকলেস ড্রাইভিং করছে তারা বাসের স্টপ সিগন্যালটা দেখতে পাচ্ছে না, যেহেতু তারা স্পিডটা কন্ট্রোল করতে পারছে না। তো এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এমনকি বাচ্চাগুলোর মৃত্যু পর্যন্ত ঘটছে। আমরা শিলিগুড়িতেও এই খবরগুলো খুব পেয়ে থাকি, রিসেন্ট হয়েছে এই ঘটনাগুলো, যে বাচ্চাটা স্কুল থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই বিষয়গুলো খুবই খারাপ লাগে আমার, এটাই আমার একটা খুব খারাপ লাগার বিষয়। মানে কোথাও না কোথাও একটা শিক্ষার অভাব, যেটা একটু আগে একেবারে শুরুতেই কিন্তু বললেন ম্যাম, যে শিক্ষার একটা অভাব, সেটা পারিবারিক অবশ্যই, আর সেই জায়গাটা কিন্তু উঠে আসছে। তবে এর মাঝখানে এতগুলো পয়েন্টের মধ্যে আর একটা পয়েন্ট আমি অবশ্যই যুক্ত করব। যদি এখন দেখা যায় যে বেশ কিছু ইউটিউবার রয়েছে, তারা কিন্তু এটাকে তাদের পেশা হিসেবে নিয়েছে, কারণ ইউটিউবে তারা যে কোনো ভিডিওস যখন দিচ্ছে সেটা আরো বেশি ভিউজ হচ্ছে এবং সেখানে প্রচুর টাকার অর্থ উপার্জনের ব্যাপার রয়েছে। শুধু তা নয়, আমি আরেকটা জিনিস অবশ্যই এখানে যুক্ত করব, মোটো জিপি একটা বিষয় এখানে কিন্তু অবশ্যই রয়েছে, এবং যারা ব্লগ মোটোগুলো করে থাকেন তাদের এটা রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে কন্টেন্ট বানানোর জন্য, কিছু কিছু ক্ষেত্রে পেশাদারিত্বের ক্ষেত্রে এটা করছে, কিন্তু যারা করছে তারা কি সঠিক অর্থে সব সময় কি তারা ট্রেন্ড থাকছে? কি মনে হয়? হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সবার খুব প্রিয় জায়গা, আমি বোধহয় জানি এখানে বোধহয় সবাই হয়তো মানে কোনো না কোনো সানডেতে আমরা যখন যাই, আমরা ডেফিনেটলি বলি চল পাহাড়ে যাই, ঘুরে আসি। তো পাহাড়ে আমরা বাইকে যাই, পাশ দিয়ে এমনভাবে গাড়িগুলো চালাচ্ছে, হাতে ক্যামেরাটা নিয়ে কনস্ট্যান্টলি, সেখানে যে নেক্সটে যাচ্ছে তার তো অসুবিধা হচ্ছেই, এবং যে গাড়িটা চালাচ্ছে সে পেছনে বারবার তাকিয়ে ভাই হচ্ছে, এই প্রশ্নটা থাকছে। আরে তুই যে পেছনে তাকাচ্ছিস, তুই তো সামনে দেখতে পাচ্ছিস না। ও আর গাড়িগুলো কোন জায়গাগুলো, তিনসুকিয়ার কাছে যে ওই টার্নিংগুলো আছে, সরি তিনধারিয়া, ইয়েস তিনধারিয়ার রংচকের রাস্তা, একদম একদম ভীষণ মনোরম দৃশ্য। সেই জায়গাটা দিয়ে যাওয়ার সময় চেকপোস্টের ফলে পুলিশের ট্রাফিকটা শেষ হয়ে যায়, তারপর আর হেলমেটটা লাগে না, খুলে দেয় অটোমেটিক খুলে গেল। এবং সবচেয়ে খতরনাক ওই খাইয়ের জায়গাগুলো দিয়ে যখন গাড়িগুলো মুভ করছে, আমরা যদি দেখি সেই জায়গাটা এতটাই মারাত্মক। আমার একটাই অনুরোধ থাকবে প্রশাসনের কাছে, আপনারা প্লিজ যদি পারেন তাহলে শুকনার পরেও কিছু কিছু জায়গা, না এটা আমি আবার বলবো, আচ্ছা চেকপোস্ট নেই কিন্তু ট্রাফিক থাকে, নিয়ন্ত্রণ থাকে, এবং 2জন বা 3জন করে কর্মী সেখানে থাকে, এবং সেটা মাঝে মধ্যেই ওনাদের হয়। তো রতনবাবু আপনি কি বলবেন, এই যে মোটো জিপি যে বিষয়গুলো, এগুলোও কিন্তু এখন কোথাও না কোথাও রয়েছে, এবং এখনের জেনারেশনকে সেই বিষয়গুলোকে প্রভাবিত করছে, তারা এখন সেটার দিকে বেশি করে ঝুঁকছে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা দিক, কারণ বিগত কয়েক বছরে ইন্টারনেটের এত উন্নতি, আমাদের এত ইন্টারনেটের ব্যবহার আমরা কিছু বছর আগেও দেখিনি। আমাদের ফোনে এমনও হয়েছে যে 1 GB নেট দিয়ে আমরা সারা মাস চালাতাম, এখন দিনেও আমাদের 1 GB কম পড়ে যাচ্ছে। তো এই ইন্টারনেটের এই যে উন্নতির জায়গাটা, সেখান থেকে এই বিগত কয়েক বছরে, বিশেষত এই লকডাউনের সময়ে ইউটিউবের ক্ষেত্রটা কিন্তু অনেক বড় একটা জায়গা হয়ে গেছে আমাদের জীবনে। তো অনেকে এটাকে নিজেদের কেরিয়ার অপশন হিসেবে বেছে নিচ্ছেন, এবং এই জায়গাটা যুব সমাজকে প্রভাবিত করছে। আজকে কোথাও না কোথাও এই যে যারা এটা বেছে নিচ্ছেন, বা হয়তো আমরা যারা রাস্তা দিয়ে যাচ্ছে আমরা হয়তো খেয়াল করছি না, ওরা হয়তো ওটার জন্য প্রভাবিত হচ্ছে, তো এটাই কি কোথাও না কোথাও একটা কারণ রয়েছে, বা
কি মনে হয়? অবশ্যই তো এটা একটা কারণ, তবে আমার মনে হয় যে এটা যারা করছেন তাদের বা যারা স্বপ্ন দেখছেন তাদেরও এটা মনে রাখা দরকার যে পেশাটা জীবনের জন্য, জীবনটা পেশার জন্য নয়। একদম, হ্যাঁ বলুন। আমি এক্ষেত্রে একটা জিনিস বলবো, এই ইউটিউব বা ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটের জন্য যেগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছেই, পাশাপাশি একটা শিশুসুলভ আচরণ আমি এটাকে বলবো আমরা দেখতে পাই। অলিতে গলিতে যেই বিষয়গুলো হয় সেটা হচ্ছে ওখানে তো নিশ্চয়ই কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে না, এবার অলিতে গলিতে যেই রেসিংগুলো হচ্ছে বা আমরা চলতি কথায় যেটাকে ওভারটেক করছে বলছি, কে কার আগে যাবে, ঠিক? তো আমি এক জায়গায় যাব, তুমি এক জায়গায় যাবে, আমরা তো এক জায়গায় যাচ্ছি না যে আমরা রেস করে আগে পৌঁছানোর কোনো ব্যাপার এখানে আছে। আমি শিশুসুলভ আচরণ এই বিষয়টাকে কেন বলছি, শিশুরা যেরকম লিখে কত তাড়াতাড়ি টিচারের কাছে খাতাটা জমা করব, এটা একটা টার্গেট থাকে। তো এই শিশুসুলভ আচরণগুলো এই বড় মানুষগুলোর করতে গিয়ে তারা নিজেরা যেমন দুপক্ষ বিপদে পড়ছে, সেরকম সাধারণ মানুষও বিপদের মুখোমুখি হচ্ছে। একদম ম্যাম। এই এতক্ষণ আপনাদের সবার কথা শুনেই প্রশ্ন জাগে, যেটা আপনি বললেন প্রশাসনের, আমাদের কিন্তু আইন আছে 6 মাসের জেল বা 1000 টাকা নেওয়া। 10,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, মানে 1000 থেকে শুরু, 1000 থেকে শুরু। এবার এই 6 মাসের জেলটাকে আমরা আদপি দেখি কখনো? যদি একজন দুজনকে আমরা এই 6 মাসের জেলটা দেখাতে পারতাম, তাহলে আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যেত। ভালো পয়েন্ট। হ্যাঁ, এটা ঠিক হয়ে যেত মানে এটা প্রচার করতে হতো। হ্যাঁ, প্রচার করতে হবে যে এই জন্যে কিন্তু এরকম হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের এই নিউজ চ্যানেল এবং সংবাদপত্রের একটা বড় ভূমিকা আছে। আমরা সবসময় এটাও দেখছি যে যতই আপনি ইউটিউব বলুন, অন্যান্য যে কোনো চ্যানেলে এখন খবর কার কতটা বিক্রি হবে, অবশ্যই বিক্রি হতে হবে বাণিজ্যের কারণেই, কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা এই যে আপনারা একটা অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠান কিন্তু খবর বিক্রি হওয়ার নয় অতটা, একদম এইরকম ভাবে ভিউয়ার্সও পাবো না, একদম অন ক্যামেরাই বলছি। কারণ আলোচনা ধর্মী যখনই কোনো অনুষ্ঠান আমরা রাখি, সেখানে আমরা সেই অর্থে সেরকম ভিউয়ার্স পাই না। একদম, কিন্তু এটা ভিউয়ার্স মনে রাখতে হবে, এটা যদি না শুনে সে তো ভিউয়ার পাবে না, সে তো আর অন্য কিছু ভিউ করতে পারবে না, সে তো আর কিছু দেখতে পাবে না যদি সে বেঁচেই না থাকে। তো এইরকম অনুষ্ঠান কিন্তু অনেকেরই করা উচিত, এটা একটা কথা। খবরের কাগজও কিন্তু এখন প্রচুর, অন্তত উত্তরবঙ্গে এখনো কাগজ পড়ার চল আছে। সেখানে যদি নিয়মিতভাবে বলা হয় যে না, এই এত টাকার জরিমানা এবং এইরকম ভাবে জেলে লোকে খুব ভয় পায়, জরিমানার থেকেও টাকা না হয় দিয়ে পালিয়ে গেল, ঠিক আছে, কিন্তু এই যে মানে এতদিন হাজতবাস হতে হবে, এটা যদি কিছু হয় তাহলে তার মানে ম্যামের কথা যদি বলি যে তার মানে এটা দাঁড়াচ্ছে যে আইনে যেহেতু কোথাও না কোথাও একটা ফাঁক রয়েছে, সেই ফাঁকটাকেও কাজে লাগাচ্ছে এরকম কিছু মানুষ। ঠিক একদমই ম্যাডাম, একদমই ঠিক কথা বলেছেন। ট্রাফিক গার্ডে দেখবেন এখন যারা থাকেন, তারা হাতে একটা ওই পস মেশিন যেটাকে বলে, একদম কার্ড পাঞ্চিং করে টাকা নেওয়ার, যেটা মানে আপনি যেটা বললেন তার উল্টো দিকে, আইনের ব্যাপারটা উল্টো দিকে চলছে। একই সঙ্গে ট্রাফিক আইন মানা এবং সরকারের একটা রেভিনিউ আর্নিংয়ের রাস্তাও এটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি জানি না এটা তা না হলেও চলে, উনি বললেন অপদার্থতা নয়, আমি অপদার্থতা বলছি না, কোথাও মনে হয় ফোকাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্রাফিক আইন ভাঙা যদি অপরাধ হয়, তার শাস্তির ক্ষেত্রে কোনো সমঝোতা করার মানেই হয় না। সেটা জেলও হতে পারে, ফাইনও হতে পারে, কিন্তু ফাইনের বাইরে আমরা জেল একদমই দেখি না। সেরকম দুই একটা এক্সাম্পল যদি দেওয়া যেত, আমার মনে হয় আরো অনেকে ভয়। তার মানে কোথাও না কোথাও যেই বিষয়গুলো জড়িয়ে রয়েছে, অর্থাৎ প্রশাসনিকভাবে যেটা করা হচ্ছে, যেমন আমি কথা বলছি যে আমরা হঠাৎ করে চলতে গিয়ে হয়তো রেড লাইট দেখে নিয়েও আমরা হয়তো ক্রস করে যাচ্ছি, তখন হয়তো চালান কাটছে। একবার চালান কাটার পরে হয়তো আমাদের মনের মধ্যে থেকে ওই ভয়টাই দূর হয়ে যাচ্ছে যে ঠিক আছে, আরো একবার হলে আমরা নয় এই 1000 টাকা আমাদেরকে চালানি তো দিতে হবে, দিয়ে দেবো। কোথাও না কোথাও এই বিষয়টাও বোধহয় কাজ করছে। কিন্তু একটা জিনিস আমার প্রশ্ন, যে আমরা যে এটা নিয়ে করছি যে প্রচন্ড গতিতে যাওয়া, কিন্তু আমাদের যখন আমজনতার কাছে আমরা গেছি, সেখান থেকেও কিন্তু কিছু বক্তব্য উঠে এসেছে যে ঠিকভাবে রাস্তা এখানে ঠিক নেই, টোটো অনিয়ন্ত্রিতভাবে চলছে, বা হয়তো যাবে কিভাবে যাবে, তাকে হয়তো যেতে হবে একটু তাড়াতাড়ি, তো এরকম নানান বিষয় উঠে এসেছে। তো এটার সঙ্গে কি এটাকে কোনোভাবে এক জায়গায় এক ইয়েতে আনা যাবে? অফকোর্স রিলেটেড হয়। মানুষের জীবনে আজকের দিনে সবচেয়ে মূল্যবান জিনিস সময়। সবাইকে সময়ে পৌঁছতে হবে। সময়ে পৌঁছতে গেলে রাস্তাটা যদি ট্রাফিক মুক্ত না হয়, আমি সময়ে পৌঁছতে পারবো না। যখনই আমি সময়ে পৌঁছতে পারবো না, আমি রিস্ক নেব। সেই রিস্কটাকে আপনার দৃষ্টিতে আপনি বলবেন রেকলেস ড্রাইভিং, আমি বলবো কমিটমেন্ট। ফলত
যেমন আমরা বলছি রেকলেস ড্রাইভিং কম করা উচিত, একই সঙ্গে এটা সব প্রশাসন, পৌর প্রশাসন, সামান্য প্রশাসন, ট্রাফিক পুলিশ সবারই দায়িত্ব রাস্তাঘাটটাকেও সময় মতো পৌঁছানোর উপযোগী করে রাখা। আমি একটা রিপোর্ট পড়ছিলাম, আপনার ওই প্রোগ্রামটা করেছেন, প্রত্যেক শহরের গড় গতিবেগ থাকে। গড় গতিবেগ মানে পিক টাইমে 1 ঘন্টায় কত কিলোমিটার রাস্তা অতিক্রম করা যায়। আমরা যদি শহরে বলি 20 থেকে 30, মানে এর থেকে বাইরে আমরা কিন্তু নিতেই পারি না কখনো, মানে ওটা খুব ম্যাক্সিমাম। আমার শিলিগুড়ির ক্ষেত্রে পিক আওয়ারটাকে বলেছে সকাল 10টা থেকে বিকেল 3টে, মাত্র 19.6 কিলোমিটার পার আওয়ার। সেখানে দিল্লিতে সেটা 45 কিলোমিটার, এমনকি কলকাতায় সেটা 42 কিলোমিটার। কিন্তু শিলিগুড়ির গড় গতিবেগ কিন্তু অনেক কম। তার কারণ আমরা যখন ট্রাফিকের কথা বলছি, অবৈধ পার্কিং বিষয়টাকে আমাদের মাথায় আনতে হবে। সময় আমার ক্ষেত্রে খুব মূল্যবান, আমাকে সময়ে পৌঁছাতে হবে। আমি ওই ব্লগারদের পাকামি বাদ দিলাম, আমি কিছু এচড়ে পাকা বাচ্চাদের কথাও বাদ দিলাম। একটা বৃহত্তর সংখ্যক মানুষ তারা সময়ে কাজে পৌঁছতে চায়, তারা রাস্তাঘাট খালি যখন পায় না তারা রিস্ক নিতে বাধ্য হয়। ফলত একদিকে আমি নিশ্চয়ই দেখবো রেকলেস ড্রাইভিং কম হোক, আরেকদিকে আমাকেও ভাবতে হবে রেকলেসে আমি অনেকেই চলে যাচ্ছি যারা সেই ধরনের অ্যাডভেঞ্চার করছে না, অথচ রেকলেসে তারা যেতে বাধ্য হচ্ছে কেন? যেখানে ট্রাফিক পুলিশের গার্ড আছে তার 50 মিটার দূরে গিয়ে দেখুন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা প্রশাসনের দেখছেন তারাও ব্যাপারটা দেখতে পারেন। বিধান রোড অটো স্ট্যান্ডের পাশেই ট্রাফিক গার্ড আছে, সেখান থেকে 50 মিটার এগিয়ে বিধান রোডে ঢোকার যে রাস্তাটা, সেখানে কার অনুমতিতে অটো স্ট্যান্ড তৈরি হয়েছে, টোটো স্ট্যান্ড তৈরি কেউ জানে না। ওখানে নরক যন্ত্রণার অবস্থায় প্রতিদিন হচ্ছে। এখান থেকে পুলিশ যারা ডিউটিতে আছে তারা তাদের কাজটা এখানে ঠিক করছে। তার একটু এগিয়ে স্টেডিয়ামের গোষ্ঠপালের মূর্তির কাছে আরেকটা ট্রাফিক পয়েন্ট আছে, কিন্তু তার মাঝখানে বিধান রোডের যে মূল ভিড়টা, যেটা দুদিকটাকে জ্যামে পরিণত করছে, সেটা দেখার কেউ নেই। তার ফলে হচ্ছে কি, এদিক ওদিক দিয়ে গলিতে করে কেউ ঢুকে যাচ্ছে, রেকলেস ড্রাইভিংয়ে যাচ্ছে। সময় তো আমার লিমিটেড, সময় আমাকে পৌঁছতে হবে। আমি সেবন্তীদের বাড়িতে পৌঁছবো সন্ধ্যে 6টায়, আমি 5টায় চেকপোস্ট থেকে রওনা হয়েছি, আধা ঘন্টার বেশি লাগার কথা নয়, আমি দেখছি তার চেয়েও বেশি লাগছে। তখন আমি কি করবো? একেবারে পকেট রুটে যাব। এবং একেবারে ব্যক্তিগত মানে আমাদের অভিজ্ঞতা, আমরাও কিন্তু সেক্ষেত্রে এটা করি যে যখন মেন রোডে আমরা পাচ্ছি না, কোনো খবরের জন্য আমাদের দৌড়তে হবে, ছুটতে হবে, আমরা কিন্তু সে পকেট রুটে একটু স্পিডেই আমরা কিন্তু বেরোই একেবারে। হ্যাঁ হ্যাঁ, NHTSA মানে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের যে ওয়েবসাইটটা, ওখানে একটা রিপোর্ট আমি পড়ছিলাম যে 2013-এ 5.6 মিলিয়ন অ্যাক্সিডেন্ট হয়েছে শুধুমাত্র রেকলেস ড্রাইভিংয়ের জন্য। ইভেন আমি যদি 2023-র কথা বলি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসের মধ্যে অলমোস্ট 10,000-এর মতো অ্যাক্সিডেন্ট হয়েছে এই রেকলেস ড্রাইভিংয়ের জন্য। এবার অ্যাডমিনিস্ট্রেশন, আইন, এরা যে যার মতো ডিউটি করছে, কাজ করছে, এদের যেরকম কিছু গাফিলতি আছে, আবার এরা কাজও করছে ভালো, সেরকম আমাদের দিক থেকেও কিছু দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। একটা জিনিস আমি বলতে চাই যে সেফটি রুলসের মধ্যে আসে আমরা ড্রাইভিং করতে করতে সেলফোন ইউজ করতে পারবো না, এটা তো এটা আমি অনেক সময় দেখেছি যে ট্রাফিক পয়েন্টে পুলিশ সাধারণ মানুষকে ধরছে এই কারণে। এখন সবাই ব্লুটুথ কানেক্ট করে রেখে দিচ্ছে অ্যাক্সেসরিজের নিচে, হেলমেটের নিচে, সেখানে পুলিশ তো সেটা ধরতেও পারছে না। এটা নিজেই নিজের ক্ষতি করছে মানুষের। তো সাধারণ মানুষ যদি এই জিনিসগুলো বুঝতে না পারে, তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে সামনে। একটা কথা আছে, নিজের ভালো পাগলেও বোঝে। এবার নিজের ভালোটা যদি আমি নিজে যতক্ষণ পার্সোনালি সচেতনটা না হব না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমরা কোথাও না কোথাও গিয়ে আমরা হেরেই যাব, হারছি, যেটা আমাদের প্রতিনিয়ত হচ্ছে। আর শিলিগুড়ির স্পেশালি শিলিগুড়ির ক্ষেত্রে, শিলিগুড়িটা তো একদম মানে প্রচণ্ড একটা সিটি টাউনের থেকেও বেশিতে পরিণত হয়েছে এখন। এটা একদম মানে মেগা সিটিতে পরিণত হয়ে গেছে। তো সেই আন্দাজে আমাদের রাস্তাঘাট খুবই কম, এবং আমাদের বারংবার এটা বলাও থাকে, এবং এটা প্রতি ক্ষেত্রেও বলা হয় যে আরেকটা উড়ালপুল যদি হতো আমাদের এক্সট্রা, হয়তো কাজ শুরু হয়েছে, আমি জানি না ঠিক সঠিক, সেটা হয়তো হবে, আশা করি হবে, কিন্তু যতদিনে হবে ততদিন এই আমার একটা মাঝখানে শুধু কাটা প্রশ্ন, উড়ালপুল হলেও কি এই যে রেকলেস ড্রাইভিং সেটা কি বন্ধ হবে না? না, রেকলেস ড্রাইভিং এর ক্ষেত্রে তো আমি তো মানে লাস্ট এইটুকু যেটুকু মানে বুঝেছি বা নিজে দেখেছি, পার্সোনাল বলুন, পড়েছি, জার্নাল দেখেছি, টিভি দেখেছি, নিউজ দেখছি, তাতে করে নিজের ভালো যদি আমি নিজে না বুঝি, তাহলে
আমাকে কেউ আটকাতে পারবে না। আজকে আমার লাইফটা আমার হাতে। আমি 18 বছর হয়েছে, আমার বাবা আমাকে বার্থডেতে একটা ইয়ে কিনে দিল, KTM কিনে দিল, সেটা নিয়ে আমি চরমভাবে উঠলাম। আমার জন্মদিনের দিনই আমার মৃত্যুদিন হয়ে গেল। এই জায়গাটা যদি নিজে না বুঝে, এই জায়গাটা তো কাকে বোঝানো হবে? আমি যেটা শুরু করেছিলাম, বুঝবো? হ্যাঁ। একদম একদম সঠিক কথা। আমি একটুখানি ম্যামের কাছে যাব, যে যেটা আপনি প্রথমে শুরুতে শুরু করলেন, যে আপনি যেই এলাকাতে থাকেন সেটা বাঘাযতীন পার্ক এলাকা, এবং সেখানে আপনি দেখছেন রীতিমতো একটু সন্ধে হলে পরে দাপিয়ে বেড়াচ্ছে। তো এই যে বিষয়টা রয়েছে, যে একটু সন্ধে হতেই দাপিয়ে বেড়াচ্ছে, তো সেখানে তো নিশ্চয়ই এই ব্যাপারটা থাকছে না যে আমাকে দৌড়ে কোথাও পৌঁছতে হচ্ছে, আমাকে অফিসে যেতে হচ্ছে, যেটা একটু আগে সৌমেন বাবু বললেন যে আমাকে হয়তো অফিসে যেতে হচ্ছে সেই জায়গাটা। কিন্তু সেখানে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, একেবারে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারাই কিন্তু এটার মধ্যে, এই খেলাটাতে, অবশ্যই বলবো এটা একটা খেলা, এই খেলাতে মেতে উঠেছে একেবারে। তো কি বলবেন আপনি? মানে আমি 30-35 বছরেরও বেশি সময় শিক্ষকতার সঙ্গে যুক্ত, একটা দীর্ঘ সময় দেখছি, এবং সম্ভবত এখানে যারা বসে আছে আমি প্রবীণতম। আর আমার জন্মও যখন বাঘাযতীন পার্ক, তখন একেবারে একটা ছোট্ট পাড়া ছিল, সব একতলা বাড়িওয়ালা। আমি ওই প্রথম থেকে দেখে এসেছি। ধীরে 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 জিনিসটা বেড়েছে, আর সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়েই বেড়েছে। আমরা তো উত্তরবঙ্গের অন্যান্য শহরের থেকে আলাদা, যেটা উনি বললেন একটু আগেই, আমরা আলাদা। এবং উনি যেটা সৌমেনবাবু যেটা বলছিলেন যে অন্যান্য ক্ষেত্রে আমরা খুব দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করি, সেটা নয়। আমাদের পাড়ায় আমরা যেটা দেখছি ছেলে মেয়েদের ক্ষেত্রে, অল্প বয়সীদের, এটা আরেকটু বদল হয়েছে আমার মনে হয় কোভিড পরবর্তী সময়। ওই সময় আমরা একটু জোর করে আরও হাতে তাদের ফোনটা তুলে দিয়েছি। আরো যারা একটু পিছিয়ে, যারা একটু চাইতো না, তারা আরেকটু ঝুঁকেছে। অভিভাবকরাও তো কিনে দিচ্ছে, প্রয়োজন না, ওটা প্রয়োজন ছিল না, তখন একটু প্রয়োজন ছিল। কোভিডের সময় তারা ওটা দিয়ে শিক্ষায় প্রবেশ করেছে, পড়াশোনা তো ওরা উপায় ছিল না। এবার তার সঙ্গে সঙ্গে ভালো আর মন্দ তো দুটো পাশাপাশি আসবে, তারা পেয়ে গেল। আরেকটা ওটাতে একটা জিনিস হলো, ধরে নেওয়া হলো যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছে, আমরা কিন্তু একটা আমরা দেখছি আমরা একটা প্যারালাল ওয়ার্ল্ডের থেকে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেছি। এখানে আমরা যারা বসে আছি, ও আমার পরিচিত, হয়তো ওর সাথে আমার ফেসবুকে বা কোনো ইনবক্সে অনেক বেশি আমি কমিউনিকেট করতে পারছি। পাশাপাশি হেঁটে যাই দুটো মানুষ, আমি দেখেছি কাল রাত্রিরে তার সাথে আমি অনেক কথা বলেছি, সে আমাকে মুখোমুখি দেখলে কথা বলছে না। এইটা কিন্তু ছেলে মেয়েদের মধ্যে অসম্ভবভাবে তৈরি হয়েছে। ওরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেছে। আমরা তবু বুঝতে পারছি, কারণ আমরা তো এই যুগের আগে। কিন্তু অল্প বয়সীরা যে একদমই 17, 18, 19 বছর বয়সী, ওরা ধরে নিচ্ছে ওই জগৎটা আসলে বাস্তবের জগৎ, যেটা আপনি বলছেন ইউটিউবে দেখছে, যেটা শুট করা হচ্ছে, ওটা শুটিং নয়, ব্যক্তিগত জীবনে শুটিং চলছে না। শুধু ম্যাম এখানে জায়গাটায় কাটবো, যে যেটা আমি বললাম, যে আমার যেটা পয়েন্ট ছিল, যে মোটোজিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা, সেটা কিন্তু হচ্ছে, এবং সেটা ওয়ার্ল্ডের শুধু নয়, আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় হচ্ছে। তো অনেকে সেটার ক্ষেত্রে প্রভাবিত, অনেকে হয়তো চাইছে যে আমিও সেই প্রতিযোগিতায় সেটা তো আমি প্রথমেই বললাম, যে তাহলে তার জন্য প্রস্তুতি দরকার। আমি তার জন্য হেলমেট, তার জন্য বিশেষ রাস্তা, তার জন্য যেখানে দরকার বিশেষ জায়গা। মানুষ তো সামাজিক প্রাণী না, অসামাজিক জীবের মতো আচরণ করে আমি তো সমাজটাকে নিয়ে চলতে পারবো না একেবারেই। আজকে আমি টাকাটা ইনকাম করছি জাস্ট বিকজ অফ আমি লাক্সারি লাইফ লিড করবো, আমি 10 জনের সাথে মিশবো, বন্ধুদের সাথে পার্টি করবো, হোয়াট এভার ইট মে বি, আমার ফ্যামিলি টেক কেয়ার করবো, আমার ক্যারিয়ার। এটা অ্যাকচুয়ালি যদি ইউটিউবটাকে ক্যারিয়ারটাই ধরা হয়, তাহলে অসামাজিক সোর্স দিয়ে, অসামাজিকভাবে কিছু করে সমাজের একটা অংশকে ক্ষতি করে আমি তো নিজের ভালোটা করতে পারবো না, কারণ আমি তো সমাজের মধ্যে। এবার সেখানে যদি আমি ক্ষতি করতে যাই অন্যের, কোথাও না কোথাও গিয়ে ওটা আমার উপরেও আসবে। এবং সেই ক্ষেত্রটায় যদি এই ইউটিউবার যারা আছে, তারা যদি মনে করছে যে না আমরা সোশ্যালাইজডই থাকবো শুধু, ইটস নট টু বি পসিবল। একদম একদম লাইট ক্যামেরা অ্যাকশনটা অফার করেও একটা লাইফ আছে অবশ্যই। সেই আর কি ভার্চুয়াল মানে সবটাই তো শুটিং এর মধ্যে নেই, জীবনটা তো ভার্চুয়াল নয়। হ্যাঁ, তো সেখান থেকে বেরোতে কিন্তু আমি প্রথমেও যা বলেছিলাম, আমরা প্রত্যেকে তাই বলছি, আমরা যেহেতু শিক্ষক, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমি ওর সঙ্গেও একমত। এটা কিন্তু শিক্ষকরা এখন, আগেকার দিনের শিক্ষকদের থেকে আমি এখন বলবো যে আমার শিক্ষকদের সঙ্গে আমার যে যোগাযোগ ছিল, তার থেকে এখনকার শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের মানসিক যোগাযোগ অনেক বেশি।
হ্যাঁ, তারা কিন্তু চেষ্টা চেষ্টা করছেন, করছেন। একটা চেষ্টা তারা প্রত্যেকেই করছেন। তো ধন্যবাদ সকলকে। এবং আমরা একেবারে বোধহয় আলোচনাটা আরেকটু দীর্ঘায়িত করলে হয়তো ভালো হতো, কিন্তু ওই যে বললাম সময় আমাদের সকলেরই বাধা রয়েছে, তাই জন্য আর বেশি দীর্ঘায়িত করতে পারছি না। তবে এই আলোচনার মধ্য থেকে কিন্তু এটা উঠে এসেছে যে প্রশাসন তার মতন করে চেষ্টা করছে, স্কুল কলেজ কিংবা শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা তাদের ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছেন, পাশাপাশি নিশ্চয়ই অভিভাবকরাও চেষ্টা করছেন, কারণ কোনো অভিভাবকই চাইবেন না যে তার সন্তানটা এইভাবে পুরোপুরি মানে এতভাবে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন হন। অর্থাৎ চেষ্টা সকল থেকেই, হয়তো সকল স্তর থেকেই হচ্ছে, কিন্তু চেষ্টাটা বোধহয় কোথাও না কোথাও আমরা নিজেদের মধ্যে থেকে করতে পারছি না। আর যার জন্যই বোধহয় এইভাবে এই রকম দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনার সংখ্যা কিন্তু বাড়ছে এত কিছুর পরেও। তো আজকের এই আলোচনাটার কারণটাই এটা, যারা ভিউয়ার্সরা আমাদের ওপার থেকে দেখছেন বা শুনছেন তাদের কাছে অন্তত এইটুকু বার্তা পৌঁছে দেওয়া যে অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, যদি আপনারা একেবারে নবীন প্রজন্ম হয়ে থাকেন, একেবারে আপনার জন্য আপনার বাড়িতে কেউ নিশ্চয়ই অপেক্ষা করছে যে আপনি ফিরে যাবেন এবং সে তা আপনার জন্য চেয়ে বসে থাকবে। তো এই জায়গাটা যদি আমরা একবার ভাবতে শুরু করি তবে বোধহয় আমরা আমাদের এই সব কিছুকে ভুলে এই একটা জায়গায় আসতে পারবো যে দ্রুত গতিতে কখনোই বা ট্রাফিক আইনকে ভেঙে কখনোই আমরা এমন কোনো কাজ করব না যেটা আমার বা এবং আমার পরিবারের ক্ষতি করবে। আর রইল বাকি যেই বিষয়টা নিয়ে যে অনেকেই এই ধরনের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করছে, হ্যাঁ সেটাও কিন্তু কখনোই আমরা নস্যাৎ করতে পারি না, কারণ সেটা একটা প্রতিযোগিতা এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইজ হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, রাজ্যের বিভিন্ন স্থানেও সেটা এখন অনেক জায়গায় সেটা আয়োজন করা হচ্ছে। তো সেটার জন্য কিন্তু উচিত প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ, আর সেটা না থাকলে সেটা সম্ভব না। তাই সেই দিকেও যদি যেতে হয় তবে সেখানেও কিন্তু অবশ্যই সেই আবার ঘুরে ফিরে একটাই কথা, শিক্ষা। সেখানেও শিক্ষারই প্রয়োজন রয়েছে। কাজেই আমরা যদি একটুখানি নিজেদের মতন করে এই বিষয়টাকে একটু বুঝতে শিখি তবে বোধহয় আমাদের সমাজের এই সমস্যাটা একটু হলেও দূর করা অবশ্যই সম্ভব হবে। তো আমাদের সঙ্গে আজ যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবর সময় স্টুডিওতে আসার জন্য, তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং অবশ্যই তারা যে কথাগুলো বললেন ভীষণ কাজের কথা, যারা রয়েছেন যারা শুনছেন তারা নিশ্চয়ই সেটাতে উপকৃত হবেন। আরও কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও হাজির থাকবো। ধন্যবাদ।